দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন নির্বাচন এরই মধ্যে দোরগোড়ায় পৌঁছে গেছে। এরই মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এবং সেই অভিযোগের তীর সরাসরি নির্বাচন কমিশন বরাবর। অভিযোগ এসেছে নাগরিক বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দল এবং জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছেও কিছু আ অভিযোগ নিয়ে যাওয়া হয়েছে। কোনো দল বা জোট বলছে যে এখন থেকেই নির্বাচনের জন্য পাহারা দিন, ভোট পাহারা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে আসার জন্য এবং এই পাল্টাপাল্টি বক্তব্যের কারণে তাহলে কি এরকম প্রশ্ন তৈরি হচ্ছে যে নির্বাচন কমিশন বা সরকারের প্রতি দলগুলো বা নির্বাচনী জোটগুলোর আস্থা নেই? এই প্রশ্নের জবাবে আমরা খোঁজার চেষ্টা করব কাঠগড়ায় নির্বাচন কমিশন। আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলীমকে। আর তার সঙ্গে আজকের এই আলোচনায় আজকের বার্তা কক্ষে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। যাচ্ছি সরাসরি আজকের অতিথির কাছে, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলীমের কাছে। আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো যে আমরা একটা ৮ তারিখ অর্থাৎ গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা সিদ্ধান্ত দেয়া হলো যে মোবাইল ফোন এবং ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে একটা নির্দেশনা। এরপরে এক ধরনের প্রতিবাদ এবং দলগুলোর পক্ষ থেকে অনেক মতামত এসেছে। আজকে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো নাকি সিদ্ধান্ত কি পাল্টে বলা হলো? মানে আ মোবাইল ফোন ব্যবহার করতে পারা না পারা, বিশেষ করে আমি জানতে চাই যারা মোবাইল বা ক্যামেরা ব্যবহার করে সাংবাদিকতা করছেন এখন, তাদের ক্ষেত্রে আসলে। আ ধন্যবাদ আপনাকে। মানে এখন আমরা যে যুগে বসবাস করি এটা কিন্তু জি। ডিজিটাল যুগ। জি। আপনি নিজেই বললেন যে সাংবাদিকরা ক্যামেরা অর্থাৎ মোবাইল ফোন হিসেবে ব্যবহার করে জি। ক্যামেরা হিসাবে। এবং আপনি দেখবেন যে এখন YouTube এ আমার কাছে মনে হয় যে আমাদের যে টেলিভিশন ক্যামেরা তার চেয়ে মোবাইল ফোনের যে ব্যবহার। ক্যামেরা এটা অনেক বেশি। অনেক বেশি। অর্থাৎ এটাকে ব্যবহার করে মানুষ এবং বড় সাংবাদিক এটা ব্যবহার করে। জি। আমি সম্প্রতি বোধহয় বিবিসিতে একটা ইন্টারভিউ দিলাম। পুরো ইন্টারভিউটা এই মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা হলো। জি। পুরো ইন্টারভিউটা। আমি নিজে সারপ্রাইজড হয়ে গেলাম যে মোবাইল ফোনের এত ব্যবহার এই ক্যামেরার। আমার ধারণা ছিল না। তো যাই হোক, এখন যেহেতু সাংবাদিকরা মোবাইল ফোন ব্যবহার করে এবং আপনার সাংবাদিক যে নীতিমালা সেখানে কিন্তু বলাই আছে যে তারা ক্যামেরা এই ব্যবহার করতে পারবে। বাট যে কাজগুলো করতে পারবে না, আপনি গোপন কক্ষের ছবি তুলতে পারবে না, গোপন কক্ষের ভিডিও করতে পারবে না। হ্যাঁ, এরকম কিছু নির্দেশনা আছে। কাজে এটা কিন্তু ওই যে সার্কুলারের কথা বলছেন আপনি, এটা কিন্তু ওই যে নীতিমালা তার পরিপন্থী এবং এরকম নীতিমালার কয়েকটা নেগেটিভ ইমপ্লিকেশনও আছে। যেমন একটা তো সাংবাদিকতা গেল। আপনি মনে করেন যে আমাদের যে ভোট কেন্দ্রগুলো, সবগুলো কেন্দ্র কিন্তু ভোটারদের একদম বাড়ির কাছে হয় না। কোনো ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান অনেক দূরে হয়। আপনি ধরেন পার্বত্য এলাকা, অনেক ভোটারকে এই কয়েক ঘন্টা ট্রাভেল করে আসতে হয়, আবার কাউকে সারা রাত থাকতে হয়, কেন স্টে করতে হয়। তখন সে যদি মোবাইল ফোন ছাড়া আসে, তখন কিন্তু তার ফ্যামিলির সঙ্গে তার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, তাই না? কাজে এই যে ব্যাপারগুলো, আবার ধরেন যে একজন পোলিং এজেন্ট, ওনাকে যে কাজটা করতে হয় তার কিন্তু একটা দায়িত্ব আছে। উনি নিয়মিত তার প্রার্থীদের সঙ্গে অথবা প্রার্থীর যে নির্বাচনী এজেন্ট তার সঙ্গে যোগাযোগ রাখতে হয়। অর্থাৎ যে তার যে ভোট কেন্দ্রের অবস্থা পরিস্থিতি বা কোনো কমপ্লেন যদি করতে হয় তখন তাকে যোগাযোগ রাখতে হয়। কাজেই মোবাইল ফোনটা কিন্তু দরকার। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে ভোট কক্ষের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। এটা আমরা আগে থেকে করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কি, আপনি যেটি বলছেন যে ভোট মানে গোপন কক্ষের মধ্যে যেখানে সিল মারা হচ্ছে সেখানে ওটা ভিডিও আপনি করতে পারবেন, সেটার ভিডিও করা যাবে না। এটা মানে খুব সহজে বোঝা যায় এটা কেন। কারণ ভোটের মানুষের সমর্থন বাইরে চলে যাবে। কিন্তু এই সিদ্ধান্ত যখন জানায় ইসি, সবার আগে তারা বলেছে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ। এই যে বক্তব্যটা, এটাতে মিন করে কিনা মানুষের কাছে যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, ৪০০ গজ থেকে দূরে রাখতে হবে। এই দায়িত্বটা আসলে কে নেবে বা এটা আসলে সমস্যা তৈরি করেছে কিনা? না, আপনি ওই যেটা বললাম যে যেহেতু ভেতরে ব্যবহার করা নিষেধ, এখন ধরেন একজন মানুষ সে ফোন সাইলেন্ট না করে, ফোন বন্ধ না করে সে ভোট কক্ষের ভিতরে ঢুকে পড়েছে, কিংবা আপনি গোপন কক্ষ যেখানে মানুষ ভোট দেয় সেখানে ঢুকে পড়েছে, এই অবস্থা তার ফোনটা বেজে উঠলো, তখন কিন্তু এক ধরনের অন্যরকম একটা অবস্থা তৈরি হবে, তাই না? যে ওখানে কেন ফোন বেজে উঠলো, তো এই দায়িত্বটা আসলেই কে নেবে? এই কারণে হয়তো ইলেকশন কমিশন এইভাবে চিন্তা করেছে, আমি জানি না। বাট এখন যেহেতু এটা বাতিল করে দিয়েছে, কাজে আমার কাছে মনে হয় এটা নিয়ে বিতর্কের কোনো আর সুযোগ নেই। আচ্ছা,
আচ্ছা, দলগুলো পর্যন্ত আপনি জানেন যে আজকে হ্যাঁ, এনসিপি, জামায়াত ইসলামী মানে অন্যান্য দলগুলো এটা নিয়ে বিরোধিতা করেছে এবং এক ধরনের বক্তব্য রেখেছে। এখানে আসলে আমার মনে হয় যে মানে ভুল ছিল কিনা কোনো? নাকি হয়তো, হয়তো ভুল করেছিল। হয়তো আমি ঠিক জানি না। হয়তো ভুল করে আমার ধারণা এটার পিছনে কোনো পারপাস ছিল না। আচ্ছা, হয়তো ভুল করেই কাজটা করেছিল। ওকে। আমার ধারণা। কারণ যেহেতু আমি বললাম যে এটা নীতিমালার অংশ। মোবাইল ফোন হুম, তো ব্যবহার করতেই হবে। বাট ওই যে কিছু রেস্ট্রিকশন আছে, ওই ওই রেস্ট্রিকশন এর রেস্ট্রিকশন বিষয়টা। মেনে নিতে হবে। ওকে, আমরা এবার আসি জামায়াত ইসলামের। আজকে এসে তার যে বক্তব্য যে এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে। জামায়াতের আমির শফিকুর রহমান এটি বলেছেন, ডাক্তার শফিকুর। অন্যদিকে আপনি জানেন যে বেশ কয়েকদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণকে তাহাজ্জুদের নামাজ পড়ে আ ভোট কেন্দ্রে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং ফজরের নামাজ পড়ে তারা আ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং তিনি এও বলেছেন যে, "ভোট দেওয়ার পরেই আপনারা কেন্দ্র ত্যাগ করবেন না। ফলাফল বুঝে নিয়ে তারপরে যাবেন।" অর্থাৎ আ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো আমরা শুনি, সেইরকম বিষয় কি আশঙ্কা করছে বড় দলগুলো? যে কারণে তারা পাহারাদারির বিষয় শুরু করতে বলছেন। কেউ এত সকাল, সকাল আসতে বলছেন এবং চলে যেতে বলছেন না। থাকতে বলছেন। তার মানে কি আস্থা নেই? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু ভোটারদের না। হুম, এই দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা হুম, এইটা পাহারা দেবে। ওকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। জি, ভোটাররা তাহাজ্জুদের নামাজ পড়ে বা ফজরের নামাজ পড়ে কেন ভোট কেন্দ্রে যাবে? তাদের তো ভোট কেন্দ্রে তখন ঢুকতেই দেওয়া হবে না। এবং হুম, কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন থাকবে। তারা তো কেন্দ্রে ঢুকতেই পারবে না। কাজে এখানে পাহারা দেওয়ার মতো তো কোনো বিষয় নাই। এটা পুরো দায়িত্বটা আমি যেটা বললাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মানে ভোটাররা কেন্দ্রে হুম, যাবে এবং নিয়ম হচ্ছে যে তারা ভোট দিতে যতক্ষণ লাগবে, ভোটটা শেষ করে তারা বের হয়ে চলে আসবে। হুম, তারা কিন্তু কেন্দ্রের ভিতরে স্টেও করতে পারে না, থাকতেও পারে না। হুম, আপনি ভোট দেওয়ার পরে মনে হলো যে কেন্দ্রের ভেতরে মাঠ আছে, একটু ঘুরে, ঘুরে দেখি, একটু দাঁড়িয়ে হুম। থেকে দেখি, তাও কিন্তু করতে পারে না। আইনটা হচ্ছে যে তাকে ভোটটা দেওয়ার সঙ্গে, সঙ্গে বের হয়ে আসতে হবে। এটাই নিয়ম। কিন্তু এর কাজে আগে এখানে আমি একটু শেষ জি, করে নেই। জি। মানে এখানে কিন্তু এই ধরনের মানে কথা বলা মানে কি? যদি দলগুলো বলে থাকে এটা কিন্তু আমি মানে অর্থাৎ যে নিয়ম, ওই নিয়মের এক ধরনের ব্যত্যয় ঘটানোর প্রচেষ্টা এবং যদি ২ দলই বলে থাকে বা ৩ হুম, দলই বলে থাকে বা অন্য দল বলে থাকে, হুম। তখন কিন্তু পরিবেশটাকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, এটা গেল ভোটের দিনের কথা এবং যখন একটা এরিয়ার কথা বলা হয়েছে। আপনি বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে বললেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমান আজকে যেটি বলেছেন, এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে। এখন মানে আজকে তিনি বলেছেন। আজকে ৩য় দিন ভোট এখনো হুম। ২ দিন বাকি আছে এবং কাল থেকে প্রচারণাও থাকছে না। তাহলে ৭:৩০ থেকে। হ্যাঁ, এই সময় থেকে এই সময় আসলে কি পাহারাদারি করার সুযোগ আছে বা মানে না, আমি তো এটার উত্তর বোধহয় আমি মোটামুটি ভাবে আগেই বলে দিয়েছি। হুম, এই এখন তো ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কোনো বিষয়ই না। হুম, মানে আপনি নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ হুম, তারিখে প্রিজাইডিং অফিসাররা হুম, তার যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র, হুম। সেই কেন্দ্রের নির্বাচনী মালামাল নিয়ে তারা হুম। কেন্দ্রে যাবে এবং কেন্দ্রে এটা আগের দিন। আগের দিন হুম। তাদের সঙ্গে পুলিশ থাকবে। অর্থাৎ ১১ তারিখে। ১১ হুম, তারিখে তাদের সঙ্গে পুলিশ থাকবে। এই যে নির্বাচনী মালামাল, বাক্স হুম, থেকে শুরু করে ব্যালট পেপার অন্যান্য যা সরঞ্জাম আছে, হুম, সব নিয়ে তারা কেন্দ্রে থাকবে। ওখানে স্টে করবে রাতের বেলায়। তাদের সঙ্গে পাহারা থাকবে। হ্যাঁ? হুম, এই দায়িত্বটা তো আমি আগেই বলেছি ওই আইন শৃঙ্খলা হুম। রক্ষাকারী বাহিনীর। এখানে ভোটারদের কোনো কাজ নেই। আচ্ছা। এখানে আবার পাহারা দেওয়ার আপনি কোনো বিষয় নাই। আপনি আপনি যে বক্তব্যটা মানে বলছেন সেটি আসলে আইনগত এবং নীতিগতভাবে এরকমই হওয়া উচিত। কিন্তু আপনার কাছে এই বক্তব্য যারা দিচ্ছেন তারাও খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং এইবারের নির্বাচনে আ প্রধান বা গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ২ টি। তার মধ্যে একটি বিএনপি যার নেতৃত্বাধীন একটি জোট এবারে অংশগ্রহণ করছে এবং জামায়াত ইসলামী যাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনার মনে হয় কিনা এই ২ দলের দিক থেকে এই ধরনের বক্তব্য আসার কারণটা যাদের উপরে আসলে পাহারাদারির দায়িত্ব অর্থাৎ পুলিশ বা র‍্যাব, বিজিবি এমনকি আর্মি তাদের উপরে আস্থাহীনতা আমার কোনোভাবে আছে কিনা আমার কাছে মনে হয় প্রকাশ পায়? ব্যাপারটা তা না। আমার কাছে মনে হয় যে তারা চাচ্ছেন এই বড় দুটো দল বা জোট যাই বলেন না কেন, হুম, তাদের ভোটাররা যাতে কেন্দ্রে যান, আচ্ছা। গিয়ে ভোট দেন। হুম, হুম? এবং হুম, হয়তোবা যেটা বুঝাচ্ছেন যে ৪০০ যে গজ আছে, হুম, ৪০০ গজের বাইরে কিন্তু সবাই থাকতে পারে। হুম, আচ্ছা। ৪০০ গজের হুম। বাইরে যে কেউ থাকতে পারে। তাদেরকে কেউ আটকাবে না। ওইটা সাধারণ এলাকা হ্যাঁ, হিসেবে। সাধারণ এলাকা। আপনি যে বাউন্ডারি অর্থাৎ চারপাশটা ৪০০ গজ হুম, যে পেরিফেরি থাকবে, হুম, তার বাইরে যে কেউ থাকতে পারে। হয়তো উনারা চিন্তা করছেন যে আমাদের সাপোর্টার যারা আছেন, যদি কোনো ঘটনা ঘটে যাতে করে তারা প্রতিরোধ করতে পারে। হ্যাঁ? হুম। হয়তো এই কারণেই তাদেরকে বাইরে থাকতে বলছে। আমার ধারণা বাইরের কথা বোঝাচ্ছেন তারা আচ্ছা, হয়তো। সেটা যদি বোঝানো আপনার কাছে মনে হয় কিনা যে এর আগে ৫ই আগস্টের পর থেকে পুরো সময়টায় আ পুলিশ ঘিরে এক ধরনের সমালোচনা আছে। তাদের দুর্বল অবস্থানের কথা হুম, সমালোচনা আছে। আপনার এবং এরপরে আমরা দেখেছি বিডিআর,
বিজিবি বিজিবি যেটি এখন নাম, এরপরে সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মানে মাঠে আছে এবং ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত তারা আছেন। এত কিছুর পরেও পুলিশের যে দুর্বলতা সেইটা মানে নোটিস করছেন কিনা, বা আপনি নাকি মনে করেন যে ইসির নিয়ন্ত্রণে আছে? আমার কাছে মনে হয় যে জি। এবছর আইন শৃঙ্খলা রক্ষার বড় ভূমিকাটা থাকবে সেনাবাহিনীর উপরে। আচ্ছা। তারা যে মাঠে আছে এবং আপনি বললেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে জি। আছে, এটা কিন্তু একটা বড় নিয়ামক, বড় ফ্যাক্টর। আচ্ছা। মানে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, হুম, সেনাবাহিনীর উপরে কিন্তু সাধারণ মানুষের আস্থাটা অনেক বেশি। হুম, এই যে আপনি তার বিপরীতে যে অবশ্যই। কথাটা বললেন যে জি। পুলিশ যদি না পারে, পুলিশ যদি মানে তারা দুর্বল অবস্থানে আছে, কিন্তু তার বিপরীতে সেনাবাহিনীর যে অবস্থানটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং 1,03,000 সেনাবাহিনীর সদস্য মাঠে আছে। জি। হ্যাঁ, তাদের প্রেজেন্সটা এবং আপনি খেয়াল করে দেখেন তারা কিন্তু এতে গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিছু আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে। বাড্ডা, বানারীপাড়া, ফরিদপুর আর কয়েকটা জায়গায়। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার একটা মেসেজ দিচ্ছে জনগণকে যে তারা কাজ করছে। এবং আমি বাংলাদেশের কয়েকটা আসন ঘুরে ঘুরে দেখেছি ঢাকার বাইরে। আচ্ছা। হ্যাঁ, সেখানে দেখলাম সেনাবাহিনী, বিজিবি, তারা পেট্রোল, ঢাকার মধ্যেও টহল ঢাকার দিচ্ছি মধ্যে আমরা। আছে। হ্যাঁ, আমি ঢাকার বাইরের কথা, ঢাকা তো আছে, হুম। ঢাকার বাইরের কথা বললাম। তারা টহল দিচ্ছে, অর্থাৎ সারা দেশে সারা দেশে তারা আছে। তাদের যে প্রেজেন্সটা এটা খুব ইম্পর্টেন্ট। কাজেই আমার কাছে মনে হয় যে তাদের উপরে ভরসা করা যায়। এর আগে কিন্তু আমরা আগের যে নির্বাচনগুলো, যখন নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর উপস্থিতি ছিল হুম। অনেক নির্বাচনেই। কিন্তু এবারের যে পুলিশকে নিয়ে যে দুর্বলতা আপনি লক্ষ্য করে থাকবেন, একেবারে কয়েকদিন আগে ঢাকায় আন্দোলন কেন্দ্রিক পুলিশকে মারমুখী অবস্থা অনেকদিন পরে আমরা দেখলাম। এটা কি এরকম যে কনফিডেন্স ফিরে আসা এবং পুলিশকে মানে মাঠে আন্দোলন দমাতে পারছে কাজে তারা নিয়ে এরকম কোনো বার্তা আপনার কাছে মনে হয় কিনা এইটা দেখে? না, আন্দোলন দমানো অন্য একটা ব্যাপার। আচ্ছা। হ্যাঁ, এখানে তো আপনি নির্বাচনের ক্ষেত্রে তো এখানে আন্দোলন না। নির্বাচন হচ্ছে কিভাবে পিসফুল করা যায়, শান্তিপূর্ণ করা জি। যায়। মানে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা উদ্দেশ্য। হুম, কারণ এখানে যেহেতু ভোটাররা কেন্দ্রে আসবে। হুম। যদি কোনো একটা ভায়োলেন্ট পরিস্থিতি হয়, সহিংস পরিস্থিতি হয়, তখন তো ভোটাররাই কেন্দ্রে আসবে না। আসতে চাইবে না। আসতে চাইবে না। তারা চিন্তা করবে আমি আমার নিরাপত্তা কোথায়? আমি যে কেন্দ্রে যাবো আমার নিরাপত্তা কোথায়? এইজন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল রোলটা হবে পরিবেশটাকে শান্তিপূর্ণ রাখা। যাতে ভোটাররা তাদের আস্থা থাকে। তাদের মধ্যে এক ধরনের মানে নির্ভয় একটা পরিস্থিতি কাজ করে যে আমি কেন্দ্রে যাবো, আমার ভোটটা আমি দিয়ে আবার ফিরে আসবো নির্বিঘ্নে। মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। এটা তো সবসময় থাকে। এই পরিস্থিতি পিসফুল একটা পরিবেশ যেটা আপনার শান্তিপূর্ণ, সেটা আমরা সবসময় প্রত্যাশা করি। কিন্তু সেটা আমরা অতীতের অভিজ্ঞতা দেখেছি যে অনেক সময় থাকেনি। তখনও পুলিশ ছিল, তখনও বিজিবি ছিল, তখনও আর্মি ছিল। কিন্তু একটা পার্থক্য আছে। জি। আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে নির্বাচনী আইনটা আছে আরপিও, এটার মধ্যে যে সংজ্ঞাটা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সংজ্ঞার মধ্যে একসময় সেনাবাহিনী অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু মাঝখানে এটার থেকে তাদেরকে তুলে নেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, এবার আবার নতুন করে যুক্ত হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ। এই সুপারিশ অনুযায়ী ইলেকশন কমিশন তাদেরকে আইনের অন্তর্ভুক্ত করেছে। এবার তাদের ওই যে আপনি যেটা বললেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে। কিন্তু অনেক নির্বাচনে ধরেন 2014 সাল তাদের কিন্তু ডিপ্লয় করা হয়েছিল, বাট তাদের কোনো পাওয়ার ছিল না। অথবা 18 সাল তারা কিন্তু মাঠে ছিল, তাদের কোনো পাওয়ার ছিল না। অর্থাৎ তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই। হ্যাঁ, একটা আইওয়াস হিসেবে জনগণের জন্য আইওয়াস হিসেবে তারা মাঠে ছিল। কিন্তু এবার কার্যত থাকবে। এবার কার্যত থাকবে, তারা অ্যাকশন নিতে পারবে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। আচ্ছা, আগে রাখা হয়নি, এবারে রাখা হচ্ছে। এরকম কি বিশ্লেষণ করার সুযোগ আছে যে এবারে পুলিশ যেহেতু দুর্বল সেই ঘাটতিটা পূরণ করার জন্য আর্মি? না, এটা তো আমি যেটা বললাম যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ ছিল যে বাংলাদেশে ভালো নির্বাচন করার জন্য সেনাবাহিনী দরকার, তাদের প্রেজেন্সটা ইম্পর্টেন্ট। কারণ যে আমি আবার বলছি যে তারা যখন মাঠে থাকবে, তারা যখন টহল দিবে, তখন জনগণের মধ্যে এক ধরনের আস্থা থাকে, যেহেতু সেনাবাহিনীকে মানুষ ট্রাস্ট করে, বিশ্বাস করে। হ্যাঁ, সো এখানে ওইটার সঙ্গে সম্পর্ক নাই, যেহেতু সংজ্ঞায় আছে তারা তখন ডিপ্লয় করা হচ্ছে। এবারে আসি নিরাপত্তার বিষয়টা সাধারণ মানুষের ক্ষেত্রে এবং দেশের যে পরিবর্তিত পরিস্থিতি, আমি 5ই আগস্টের পরের কথা বলছি, 2024 সালের যে পরিস্থিতি, তারপরে দেশের যে অবস্থা সেটার বিবেচনায় বাংলাদেশে এবারে নির্বাচন পিসফুল যেটা আপনি বলছিলেন, এটি আমরা প্রত্যাশা করি। কিন্তু সেই পরিবেশটা বাস্তবতা আছে কিনা, বা কোনো জায়গায় বাংলাদেশে কোনো অঞ্চলে বা কোনো শহরে বা কোনো আসনে, বিশেষ করে কোনো আসনে, যে কারণেই তো কোনো আসনকে বলা হয় যে এটি অতি ঝুঁকিপূর্ণ অথবা স্বাভাবিক, এরকম যে ক্যাটেগরাইজ করা হয়। সেই রকম অবস্থাটা বেশি হবে কিনা?
যখন ইলেকশন কমিশন বলছে ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ, তার মানে কি? তখন কিন্তু বাড়তি কিছু মেজার্স ওখানে গ্রহণ করা হবে, আচ্ছা। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, হুম। অথবা যে ফোর্সগুলো আছে তারা কিন্তু তাদের টহল বাড়াবে, নজরদারি বাড়াবে, অর্থাৎ তাদের কার্যক্রম বেশি থাকবে। হুম। ফলে যেটা হবে, ওই যে ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ বলার ফলে ওইটাকে নিয়ন্ত্রণ করাও সহজ হবে এবং মানুষের মধ্যে ধারণা আসবে যে এটা অতি ঝুঁকিপূর্ণ একটা এলাকা হুম। এবং এখানে সেনাবাহিনী আছে। এবারে সেই সম্ভাবনা কি অনেক, মানে আপনি অন্য সময় থেকে বেশি দেখেন নাকি স্বাভাবিক? এটা এবার যেটা হচ্ছে যে কিছু কিছু কেন্দ্রে এই জিনিসগুলো আছে, কিছু কিছু আসন এটা আছে। হুম। আপনি ধরেন যেখানে আমি যেভাবে অ্যানালাইসিস করি, যেখানে একই দলের একাধিক প্রার্থী আছে, হয়তো একজন স্বতন্ত্র যাকে বহিষ্কার করা হয়েছে, ওখানে একটা সম্ভাবনা আছে। আবার ধরেন যেখানে দুইজন খুব শক্ত প্রতিদ্বন্দ্বী আছে, কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, তখন এখানে এক ধরনের সহিংসতার সম্ভাবনা আছে। সো ইলেকশন কমিশন যেহেতু আইডেন্টিফাই করা মানে কি? রোগ ব্যবস্থা নির্ণয় নিয়েছে। করা, রোগ হ্যাঁ, নির্ণয় করা। আর রোগ নির্ণয় মানে হচ্ছে এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর আলীম, আপনি জানেন যে প্রত্যেকটা ইলেকশনে কোনো আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে। কিন্তু এবারে একটি দল মানে এর আগে যারা ক্ষমতায় ছিল সেরকম একটি দল টোটালি নির্বাচনের বাইরে। সেই পরিস্থিতিটা অন্য সময় থাকে না। এই বিবেচনায় কোনো ভায়োলেন্সের আশঙ্কা আপনি দেখেন কিনা? আমার মনে হয় না। কারণ এখন যে সময়টা হাতে আছে, জি। হ্যাঁ? এই মুহূর্তে বোধহয় এটা সম্ভব না। যদি এরকম কিছু ঘটতো হয়তো সেটা আগে ঘটতো। এখন আমাদের তো আগামীকাল ভোর থেকেই প্রচারণাই বন্ধ হয়ে যাচ্ছে। জি। তাই না? অর্থাৎ তখন আমরা একটা শান্ত পরিবেশে চলে যাব আগামীকাল সকাল থেকে। শান্ত পরিবেশে কিন্তু এই ধরনের ঘটনা কি ঘটাতে পারবে না। যদি এটা ঘটাইতো, ধরেন যে কোনো একটা জনসভা হচ্ছে, জি। সেটা অন্য দলের বিএনপির হোক বা জামাতের হোক বা এনসিপির হোক, তখন হয়তো কেউ ওখানে ঢুকে পড়ল। কিন্তু যেহেতু জনসভা, পথসভা, প্রচারণা, মিছিল সব বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই সুযোগটা কিন্তু কমে যাবে। আচ্ছা। আরেকটা বিষয় আলোচনায় এসেছিল, সেটি হচ্ছে জামাত ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় থেকে একটা অভিযোগ এসেছিল। এটি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত এই অভিযোগ করেছিলেন যে তারা বিকাশ নাম্বার কালেক্ট করছেন এবং তাদের এনআইডির নাম্বার কালেক্ট করছেন। এর মধ্যে দিয়ে অবৈধ লেনদেন হতে পারে। সেজন্য বিকাশের বা অনেকগুলো এর ধরনের ব্যাংকিং ব্যবস্থা যেগুলো আছে সেগুলো বন্ধ করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই বন্ধ করার মধ্যে দিয়ে আসলে মানুষের হাতে তো টাকা সরাসরি দেওয়ার সুযোগ আছে? মানুষের সাথে তো বাড়ি, বাড়ি যাওয়ার সুযোগ আছে? না, এটা আসলে বন্ধ করা হয়নি একদম। এটাকে লিমিট করা হয়েছে এবং খুব মিনিমাম করা হয়েছে। অর্থাৎ এটা ১,০০০ টাকার বেশি কেউ পাঠাতে পারবে। এই নগদ বা বিকাশ বা রকেট এর মাধ্যমে ১,০০০ টাকার বেশি পাঠাতে পারবে না। জি। এবং এইটা মানে একটা থেকে ১০ বার করা যাবে সর্বোচ্চ। এটাকে লিমিট করা হয়েছে। কারণ মানুষের তো টাকা দরকার। এটাগুলো তো টাকা লেনদেনের একটা বড় মাধ্যম। অনেক পপুলার একটা মাধ্যম। তাই না? তো এখন জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যেহেতু এটা মানে এইটা কন্ট্রোল, কিন্তু আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক নির্বাচনের আগের রাত্রে টাকা পয়সা লেনদেন হয়। ক্যাশ টাকা সরাসরি গিয়ে বাড়ি, বাড়ি দেওয়া হয়। ভোটারদের ভোট কেনা হয়। স্পেশালি যারা খুব মানে একটু গরিব মানুষ, তারা কিন্তু ২-৩ হাজার টাকার জন্য তাদের ভোটটা সেল করে দেয়। তবে একই সঙ্গে আরেকটা ব্যাপার আছে যে অনেকেই টাকা নিয়ে ওই দলকে বা ওই প্রার্থীকে ভোট দেয় না। এরকম এক্সাম্পলও কিন্তু আছে। কিন্তু তারপরে ওই যে টাকা দেওয়াটা, এটা কিন্তু আমরা যেটাকে বলি যে ভোট বাইং, ভোট কেনা বেচা, এটা বন্ধ করার জন্য কিছু স্টেপ নেওয়া দরকার। যেমন ধরেন যে নির্বাচনের আগের রাত্রে এটা বেশি হয়। আপনি নজরদারিটা বাড়ায় দিলেন। যে গাড়িগুলো যাচ্ছে এটাকে সার্চ করলেন, কিভাবে যাচ্ছে সার্চ করলেন। যেমন আমার কাছে মনে পড়ে, আমি ভারতে একটা কাজে গিয়েছিলাম। ভারতে তো বিদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে না, কিন্তু ওই সময়টা নির্বাচন ছিল। তা আমি সন্ধ্যার পরে ইচ্ছা করে রাস্তায় দাঁড়ালাম, দেখলাম যে যতগুলো গাড়ি যাচ্ছে প্রত্যেকটা গাড়ি চেক করছে। আচ্ছা, যে গাড়িতে কি আছে না আছে, টাকা পয়সা আছে কিনা। এবার কি সেই মানে এটা আমাদের দেশে এই জিনিসটা, এই প্র্যাকটিসটা কম, নাই বললে চলে, বাট এটা দরকার। আচ্ছা, এবারে আমরা যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে পুলিশ, নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে। একটু গণমাধ্যমের প্রসঙ্গে আসি। এই যে সরকারের অধীনে এবারে নির্বাচন হচ্ছে, অন্তর্বর্তী সরকার থাকা অবস্থাতেই গণমাধ্যমের উপরে একাধিক হামলা মামলা হয়েছে। আপনি জানেন প্রথম আলো সহ অনেকগুলো ঘটনা ঘটেছে। খুবই সাম্প্রতিককালে এই নির্বাচনী প্রচারণা চলা অবস্থাতেও একটা ঘটনা ঘটেছে। একটি গণমাধ্যমের সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বলেছে তুলে না, মানে জিজ্ঞাসাবাদের জন্য। এই বিষয়গুলো আসলে নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এবং কনফিডেন্সে নেয়ার ক্ষেত্রে যেটা খুব স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশটা কিছুটা হলেও ব্যাহত হবে কিনা? পত্রিকা অফিসে হামলাটা জঘন্য নিন্দনীয় কাজ, কোনো সন্দেহ নেই। এবং এটা আমি নিজের থেকেও এটাকে ঘৃণা করি, এরকম হামলাকে। আর এটার যে ইমপ্লিকেশন, মানুষ হয়তো মনে করতে পারেন যে এইরকম একটা পত্রিকা অফিসে বাংলাদেশের দুটো
দুটো সবচেয়ে টপ লেভেলের পত্রিকা, সেখানে যদি হামলা হতে পারে তাহলে তো অন্য যে কোনো জায়গায় হামলা হতে পারে। এটা মানুষের মধ্যে ভাব একটা 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 মানে একটা ধারণা তৈরি হতে পারে এইরকম। বাট একই সঙ্গে যে অন্যান্য যে বিষয়গুলো, সেটা আবার আমার আগের উত্তরে যাচ্ছি, সেনাবাহিনীর একটা এক শক্ত অবস্থান, হ্যাঁ, হয়তো এটা দিয়ে কাভার করা সম্ভব হবে। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যেদিন তফসিল ঘোষণা করা হলো তারপর দিন ওই যে ওসমান হাদির উপরে গুলি, পরে উনি মারা গেলেন, যখন গুলিটা হলো তখন কিন্তু মানুষের মধ্যে একটা ব্যাপক আলোচনা ছিল যে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, নির্বাচন হবে না, এরকম নানা রকম রিউমার আলাপ আলোচনা ছিল, এবং আরো বেশি বেশি সেই আলোচনাগুলো তো আসা স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল। কিন্তু তারপরে কিন্তু অবস্থাটা খারাপ হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, যারা যে কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে তফসিল ঘোষণা করে, তার মধ্যে 2টা বা 3টা বোধহয় ছিল নির্বাচন সংক্রান্ত সরাসরি, বাকিগুলো কিন্তু নির্বাচন সংক্রান্ত নাও। হ্যাঁ, কাজেই আমার কাছে মনে হয় যে পরিস্থিতি এখন যে অবস্থা আছে, বাকি যে 2 দিন হাতে আছে, এটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে হয়তো মানুষের মধ্যে ওই ভয়টা থাকবে না, তারা কেন্দ্রে যাবে। এবং এই যে ঘটনাগুলো মানুষের মধ্যে, অর্থাৎ যেগুলো আশঙ্কা তৈরি করছে, হয়তো এটা থাকবে না। আরেকটি বিষয় এবারে আসছে, এবারে শুধুমাত্র যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তা না, সঙ্গে গণভোট হচ্ছে। গণভোটের ভোটের পক্ষে প্রচারণা নিয়ে ইসির যে নির্দেশনা শেষের দিকে আসলো, আপনার মনে হয় কিনা যে তার আগে আসলে প্রচারণাটা হয়ে গেছে, শেষের দিকে এসে করা হলো, এটা এক ধরনের মানে তাদের স্টেপ নিতে দেরি হয়ে গেছে বলে মনে হয় কিনা আপনার? আমার কাছে প্রথম মনে হয় প্রচারণাটা আগে হয়ে গেলেও এটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় নাই। আচ্ছা, অনেক সাধারণ মানুষ জানে না। গণভোট হবে জানে, কিন্তু গণভোটের বিষয় কি এগুলো মানুষ জানে না, এবং অনেক মানুষ তো লেখাপড়া করতে পারে না। না, গণভোট হবে কিনা, তারপরে এতে দিতে হবে না দিতে হবে, এই ইস্যুগুলো প্রচারের ক্ষেত্রে তো অসুবিধা নাই, বাধা নেই। কিন্তু ভোটের প্রচারে সরকারি কর্মকর্তারা, প্রজাতন্ত্রের কর্মকর্তারা অংশ নেওয়ার বিষয়টি, যেটি পরবর্তীতে ইসি নির্দেশনা দিয়েছে, যেটি করা যাবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমরা একটু যদি পেছন দিকে আসি, আমাদের প্রথম গণভোট হয়েছিল 1977 সালে। জি। তখন কিন্তু তখনকার সরকার হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল, এবং যে 2টো বাক্স ছিল, একটা বাক্স ছিল না, 2টো বাক্স ছিল, একটা একটা আলাদা না, এবং বাক্সের মধ্যে ওই সময়ের যে সরকার প্রধান ছিলেন তার ছবি লাগানো ছিল। একইভাবে 1985 সালে যখন আর দ্বিতীয় গণভোট হয়, তখনও 2টা বাক্স ছিল না, এবং ভোটের বাক্সে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন তার ছবি লাগানো ছিল, অর্থাৎ যাতে করে মানুষ ওইটা সহজে বুঝতে পারে। হ্যাঁ, তো এখন আমার কাছে মনে হয় যে এই সরকারটা কিন্তু সংস্কারের সরকার, এদের জন্ম হয়েছে সংস্কারের জন্য, অর্থাৎ জুলাই মুভমেন্ট, পরিবর্তনের জন্য মুভমেন্ট, তাই না, সেই চেঞ্জের জন্য। কাজেই তাদের ক্ষেত্রে এই জিনিসটা করার খুব, আমার কাছে মনে হয় না যে এটা অবৈধ বা ইল্লিগাল, এটা মনে হয় না। তাহলে ইসি যেটা বক্তব্য দিল সেই আমি আসতেছি এখানে, মানে আমার কাছে মনে হয় যে আমাদের যে জুলাই অধ্যাদেশ, ওইখানে একটু ভালো ব্যাখ্যা দরকার ছিল এটা সম্পর্কে যে সরকারের ভূমিকাটা কেমন হবে। এটা না থাকাতে এই প্রশ্নগুলো উঠেছে, এবং এই জন্য ইলেকশন কমিশন এই ধরনের সার্কুলার জারি করেছে। এবং এখানে বড় জিনিসটা আছে, কমিশনের পক্ষে যুক্তি আছে, কারণটা হচ্ছে যে আপনি যারা নির্বাচন কন্ডাক্ট করবে, পরিচালনা করবে, তাদের তো কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, তাই না? আপনি একজন প্রিজাইডিং অফিসার যদি বলে যে হায়ের পক্ষে ভোট দেন কেন্দ্রের ভিতরে, সেটা কিভাবে সম্ভব? এই জন্য ইলেকশন কমিশন এভাবে করেছে। বাট এটা যদি ওই জুলাই অধ্যাদেশ একটা ব্যাখ্যা থাকতো পরিষ্কার, তাহলে হয়তো এই যে বিতর্ক, এটা এড়ানো সম্ভব হতো। এবারে প্রশ্নটাকে যদি আরেকটু মানে আপনি ডিটেইলে বাস্তবতা নিয়ে রেখে দেখেন, যে ভোটের পক্ষে শুধুমাত্র সরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যাংকে যারা কর্মকর্তা, তাদের বিষয়ে বলা হয়েছিল। কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই যে অনেক উপদেষ্টা বিভিন্ন পাবলিক মিটিং এ বক্তব্য দেওয়ার সময় হায়ের ভোট পক্ষে বক্তব্য দিচ্ছিলেন এবং দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই আলোচনাগুলো আসার পরে কিন্তু তাদেরকে আমরা এই উৎসাহে এবং ব্যাপকভাবে এই আলোচনাটা দেখিনি। তাহলে কি মানে এর মধ্যে আসলে কোনো ইঙ্গিত আছে কিনা? না, দেখেন না এই কারণে, যেহেতু মানে ওই যে জুলাই অধ্যাদেশে জিনিসটা নাই, তখন তারা চিন্তা করেছে আমরা যেটা কাজটা করছি এটা অধ্যাদেশ বহির্ভূত, আইন বহির্ভূত। তাহলে কি আগে যেটা করেছেন সেটা কি আগে হয়তো ওনারা বুঝতে পারেন নাই, আইন বহির্ভূত মানে বক্তব্য তাদের পক্ষ থেকে চলে এসেছে, এটা তো মনে হয় না? ওই যে হয়তো তারা আগে রিয়ালাইজ করতে পারেন নাই, পরে রিয়ালাইজ করেছেন হ্যাঁ ঠিকই তো, কাজটা আমাদের ঠিক হচ্ছে না। আমরা হয়তো বলতে পারি যে গণভোটে আছে, গণভোটে 4টা বিষয় আছে, হ্যাঁ দিলেই হবে, না দিলেই হবে। এবার একটা প্রসঙ্গে আসতে পারি, সেটি হচ্ছে যে ঢাকা 11 আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে একটা রিট করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে তিনি যখন সরকারের দায়িত্ব পালন করছিলেন সেই সময়ে তিনি তার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে
কমনওয়েলথ অফ ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন এবং এটা যদি এবং সেটি তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। এই অভিযোগটা যিনি তুলেছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শামীম আহমেদ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সময়ে যে সময়ে সেই অভিযোগটা করা হলো এটা কি খতিয়ে দেখার সুযোগ নির্বাচন কমিশনের আছে কিনা বা এটার আসলে মানে এর পরে আসলে কি হতে পারে? এটা যেহেতু আইনগত দিকটা এটা যেহেতু আদালতে গেছে, এটা আদালত দেখবে এখন। আচ্ছা। এই মুহূর্তে ইলেকশন কমিশন দেখবে না। তবে একটা ব্যাপার আছে, আমাদের যে মানে এখন যে নির্বাচন আইন তার মধ্যে একটা পরিবর্তন আসছে যে যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য দেন কিংবা তথ্য গোপন করেন এবং যদি কেউ অভিযোগ দায়ের করে ইলেকশন কমিশনের কাছে বা পত্রপত্রিকা যেখানেই হোক, ইলেকশন কমিশন পরের 5 বছর পর্যন্ত এটা তদন্ত করে খতিয়ে দেখতে তার এমপিত্ব বাতিলও করতে পারবেন। কাজে সেই সুযোগটা আছে, কিন্তু যেহেতু এটা আদালতে গেছে, এটা আদালত এই মুহূর্তে দেখবেন। আচ্ছা, এই মুহূর্তে তাহলে সুযোগ নেই, আদালতের রায়ের ভিত্তিতে বিষয়টি হবে। আরেকটি বিষয় এসেছে, জামাতের আমিরের বিরুদ্ধে একটা বক্তব্য এসেছে। 11টি নাগরিক সংগঠন নারী বিষয়ে অবমাননাকর বক্তব্যের জন্য তারা অভিযোগ দিয়েছে। এইটার পরপরটা আসলে কি হতে পারে বা নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা বা নির্বাচন কমিশন আসলে এই ব্যাপারে কি স্টেপস নিতে পারে? এখানে নির্বাচন কমিশনের মানে আমাদের যে কোড অফ কন্ডাক্ট সেখানে বলা আছে যে লিঙ্গ বৈষম্য তৈরি করে কোনো ক্যাম্পেইন করা যাবে না, কোনো প্রচারণা করা যাবে না। এখন যদি অভিযোগ করে থাকে তাহলে ইলেকশন কমিশনের উচিত হবে এটা তদন্ত করে দেখা, খতিয়ে দেখা। এটা তো ভিডিও আছে। হ্যাঁ, ওই তো এই জন্যই তাদের উচিত হবে খতিয়ে দেখা, দেখে তাদের যে ফাইন্ডিংসটা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। যদি এটা সত্য হয়ে থাকে, হ্যাঁ, তাকে শোকজ করা বা কারণ দর্শানোর নোটিশ জারি করা কিংবা জরিমানা করা, এরকম কিছু অ্যাকশনের কথা বলা আছে। বা সিরিয়াস ক্ষেত্রে একজন প্রার্থিতা বাতিল করা এবং ইলেকশন কমিশন এই মুহূর্তে করতে পারে নির্বাচনের আগে করতে পারে, এখনো সম্ভব এটা। ওকে, যদি সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে কমিশন বলবে যে এটা মিথ্যা। ওকে, এবারে আসি ভোট গণনা। আপনি লক্ষ্য করে থাকবেন 2-1 দিনের মধ্যেই কয়েকটি বিষয় এসছে যে 2টি ব্যালটে যেহেতু ভোট হচ্ছে, কাজে এই ভোটগুলো গণনা করতে সময় বেশি লাগতে পারে। এই আভাসটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। এটাতে এক ধরনের ধোঁয়াশা তৈরি করে কিনা বা মানুষের মধ্যে তো ফলাফল যত দেরি হয় তত আশঙ্কা তৈরি হয়, বিশেষ করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন যে রাজনৈতিক দলগুলো। এটাকে উস্কে দিচ্ছে কিনা? না, আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন তাদের অবস্থানটা ব্যাখ্যা করছে। আচ্ছা, কারণ যেহেতু আগের যে ইতিহাস, আপনি ধরেন 2008 সালে নির্বাচন, তখন আমাদের ভোটার ছিল 10 কোটির একটু বেশি, ভোট পড়েছিল 7 কোটির একটু বেশি, এবং সেই ভোট পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে পরের দিন সকাল হয়ে গিয়েছিল। আর এবার ভোটার হচ্ছে 12,77,00,000। আপনি যদি ধরেন যে 9 কোটি ভোট পড়বে, তার মানে কি 9 দুগুণে 18 কোটি ব্যালট গণনা করতে হবে। কাজে এখান থেকে সময়টা বেশি লাগছে। আর তারপরেও আমি বলবো যে হয়তো ইলেকশন কমিশন এটা বিবেচনা করবেন। মানে আমাদের দেশে যে প্র্যাকটিসটা, ভোট শেষ হয়ে যাওয়ার পরে যারা ভোট পরিচালনার দায়িত্বে থাকেন, পোলিং অফিসার, তারা অনেকে বাড়ি চলে যান গণনার আগে। তারা বলেন যে আমার বাসা অনেক দূরে, অথবা ছোট বাচ্চা আছে, বা আমি অসুস্থ হয়ে গেছি, এগুলো বলে অনেকে চলে যান। কিন্তু আমি যেটা মনে করি যে কমিশনকে মানে যেটা করতে হবে, নিশ্চিত করতে হবে কোনো ভোট গ্রহণকারী কর্মকর্তা যেন বাড়ি না যান। ধরেন যে একটা কেন্দ্রে 5টা বুথ আছে, 3 পাশে 15 জন প্লাস একজন প্রিজাইডিং অফিসার, 16 জন কর্মকর্তা থাকেন এই ভোট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এই 16 জন যদি 2 ভাগে ভাগ হন, 8 জন অর্জন করে, তাহলে কিন্তু তারা ইজিলি মানে 8 জন পার্লামেন্টের ব্যালট আর আরেক দল আপনার গণভোটের ব্যালট গণনা করতে পারে। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমি আবার বলছি যে ইলেকশন কমিশন তাদের অবস্থানটাকে একটু মানে ব্যাখ্যা করে আগেই মেসেজটা দিয়ে রাখতে চাচ্ছেন, যাতে কেউ ভুল না বুঝে, মানে পরের জন্য সমস্যা না হয়। আমরা আলোচনার শেষ প্রান্তে শেষ প্রশ্ন এটা এরকম যে নির্বাচনে শপথ গ্রহণ কে কে করাতে পারেন সে বিষয়ে একজন উপদেষ্টা কথা বলেছেন সম্প্রতি আমরা দেখলাম, এবং এটা কতদিনের মধ্যে শপথ গ্রহণ হয়ে যেতে পারে এই সমস্ত আলোচনা, যেগুলো নির্বাচনের মানে এখনো নির্বাচনের প্রচার চলছে, ভোট গ্রহণই শেষ হয়নি, তার আগেই পরের শপথ গ্রহণ কবে হবে এই সমস্ত আলোচনা। আপনার কাছে মনে হয় কিনা যে এটার মধ্যে কোনো ইঙ্গিত আছে, নাকি দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের দম ফুরিয়ে গেছে, মানে এটা মনে হয় কিনা? না, সরকার তো ইলেকশন করার পরে তো সরকার থাকার কোনো সুযোগ নাই। কারণ এই সরকারের কাজটা কি ছিল? নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কাজে এখানে দমের সাথে এটা কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। হ্যাঁ, কাজে আর যেহেতু এই দায়িত্বটা পালন করেন, তিনটি দায়িত্বের কথা বলেন যে নির্বাচন হচ্ছে তৃতীয়, তার আগে তারা বিচার এবং সংস্কার। হ্যাঁ, সংস্কারের কাছে তো হলো, জুলাই চার্টার হলো, এখন গণভোটের মাধ্যমে মানুষ যদি হ্যাঁ বলে তাহলে আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে পাবো। সেই কাজগুলো তো হয়ে গেল, তাই না? তারপরে এখন তো লাস্ট এটা, কাজে এটা দম ফোরানোর তাদের একটা দায়িত্ব, কাজ শেষ করা।
আর এখানে বড় বিষয়টা হচ্ছে যে এই মানে আপনার যখন মানে যেহেতু এই কাজটা করে থাকেন কে স্পিকার, অর্থাৎ যারা নতুন এমপি হবেন জি তাদের শপথ করাবেন স্পিকার, হুম। যেহেতু স্পিকার নাই, হুম, ডেপুটি স্পিকার জেলে। জি কাজে জি। বিকল্প যে সাংবিধানিক ব্যবস্থা আছে, এই জন্য আলোচনাটা হচ্ছে এসব নিয়ে, যে আগে থেকেই প্রস্তুত থাকা যে কিভাবে এই কাজটা করা হবে। কাজে এখানে আমার কাছে মনে হয় দোষের কোনো কিছু নাই। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। তার কাছ থেকে আমরা নির্বাচন কমিশনের এই মুহূর্তের অবস্থা এবং নির্বাচন একেবারেই দোরগোড়ায় এই সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটি জানার চেষ্টা করেছি। এই আয়োজন সবশেষ নির্বাচন সংক্রান্ত যেকোনো সংবাদের সবশেষ আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখুন প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন, এছাড়াও নির্বাচনের ২ দিন আমাদের সঙ্গে থাকুন সারাদিন আপডেট এবং বিশ্লেষণ জানতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।